এবং জনগণ, আবারও সালাম, আপনাদেরকে অভিবাদন, আপনাদেরকে সেলুট বন্ধুগণ। আপনারা এক নতুন যুদ্ধ শুরু করেছেন আজ। এই যুদ্ধ আপনাদের মুক্তির যুদ্ধ, এই যুদ্ধ আপনাদের অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ, এই যুদ্ধ আপনাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার, আপনাদের হাতের অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ বন্ধুগণ। সিলেটের ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস। এই সিলেটে আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের এই অঞ্চলের বাংলাদেশের মানুষের কে যিনি নতুন পথ দেখিয়েছিলেন, শান্তির পথ, সাম্যের পথ, আপনাদের এই সিলেটের মাটিতে, পূর্ণভূমিতে যিনি শুয়ে আছেন, আমাদের সেই শ্রদ্ধেয়, আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের হযরত শাহজালাল শুয়ে আছেন, আমাদের হযরত শাহপরাণ ও আরো অসংখ্য অলিয়া উলিয়া বন্ধুগণ। এই সিলেটের মাটি সেই মাটি যেখান থেকে আমার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, যেখান থেকে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যে ব্যক্তি, আমাদের আপনাদের সকলের প্রিয় এমএজি ওসমানী সাহেব। এই সিলেটের মাটিতে বাংলাদেশের মুক্তির যুদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই সিলেটের মাটিতে 1971 সালে সেই ডিসেম্বর মাসে তিনি সিলেটকে মুক্ত করেছিলেন বন্ধুগণ। সিলেটের যুদ্ধ থেমে থাকে নাই, সিলেট তারপর যুদ্ধ করে চলেছে। আপনাদের নেতা সাইফুর রহমান তিনি বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করবার জন্য আরেক নতুন যুদ্ধ শুরু করেছিলেন বন্ধুগণ। ও আজকের যে আধুনিক বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ অর্থনীতির ভিত্তি, সেটাও তিনি করেছিলেন এই সাইফুর রহমান, আপনাদের মানুষ বন্ধুগণ। আরেকটা পরিচয় আপনাদের আছে, এটা আপনারা কেউ বলেন না। বলেন না কেন? এটা আপনাদের গর্বের কথা যে আপনাদের জামাত, আপনাদের জামাই, আমাদের নেতা তারেক রহমান, তিনি এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই গণতন্ত্রের যুদ্ধের বন্ধুগণ। ঠিক না? কি ঠিক কিনা বলেন বন্ধুগণ? সুতরাং আপনাদের ইতিহাস হচ্ছে গর্বের ইতিহাস, আপনাদের ইতিহাস হচ্ছে যুদ্ধ জয়ের ইতিহাস। ওই জন্য আজকে বললাম যে যুদ্ধ আজকে সিলেটের এই পূর্ণভূমি থেকে শুরু হলো। এই যুদ্ধে অবশ্যই আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ বন্ধুগণ। আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে এই সরকারের কীর্তিকলাপের কথা বলেছে, তাদের চুরির কথা বলেছে, তাদের ডাকাতির কথা বলেছে, তারা কিভাবে এই দেশের রাজনীতিকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, সব কথা বলেছে, তাই না? আসল কথাটা কি বন্ধুগণ? আসল কথাটা হচ্ছে যে আমার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ, আমার কৃষক, শ্রমিক, মেহনতি জনতা যে ভ্যান ঠেলে ঠেলা গাড়ি চালায়, নৌকা ভায়, কৃষিতে ফসল ফলায়, সে কিন্তু এখন সেই শান্তিতে নাই বন্ধুগণ। গতকালও তেলের দাম আবার বেড়েছে, চিনির দাম বেড়েছে, শাক সবজি, লবণ, ডিম সবকিছুর দাম বাড়ছে বন্ধুগণ। আমার সেই কৃষক ভাই বা আমার কৃষক মা তার ছেলেকে একটা ডিম দিতে পারে না বন্ধুগণ, ভালো ডাল দিতে পারে না। চালের দাম বলেছিল কত? আজকে দেবে 10 টাকা, তাই না? 10 টাকা কেজি চাল খাবে বলেছিল না? আর কত টাকা? 70 টাকা, 80 টাকা, তার নিচে আছে নাই। এই যে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করেছে শেখ হাসিনা। 3 কোটি মানুষ বেকার। আমার সামনে এই যে ছেলেরা আছে, প্রত্যেকটি যুবক, তরুণ, তাদের সামনে একটা নতুন ভবিষ্যৎ স্বপ্ন দেখে, তারা স্বপ্ন দেখে যে তাদের জীবনটা তারা তৈরি করবে বন্ধুগণ। তারা চাকরি করবে, ব্যবসা করবে, বৃদ্ধ মা বাপের মুখে কিছু খাবার তুলে দেবে, এইটাই তারা চিন্তা করে না। কিন্তু এই হাসিনা সরকার তাদের সেই স্বপ্নটাকেও ভেঙে চুরমার করে দিয়েছে বন্ধুগণ। গত 14 বছর ধরে এই দেশে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে
শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে আবার পরিণত করেছে বন্ধুগণ। আওয়ামী লীগ সরকার কি নির্বাচিত সরকার? আওয়ামী লীগ সরকার কি জনগণের ভোটে নির্বাচিত? ভোট হয়েছিল 2014 সালে, হয়নি। মনে আছে আপনাদের? তখন শফিউল আলম প্রধান, এই দাও শফিউল আলম প্রধান, আরে বাবা থামো না একটু। তখন শফিউল আলম প্রধান বলেছিলেন ওই ভোটের দিন ভোট কেন্দ্রগুলোতে কুকুর শুয়েছিল। তুলে বলেছিলেন কুত্তা মার্কা নির্বাচন, তাই না? আর 2018 সালে আগের রাতে ভোট শেষ। তারপরে কি বলে আমরা ভোটে জিতেছি। বন্ধুগণ, এই সরকারের বিচার হবে জনতার আদালতে। অভিযোগ থাকবে যে বাংলাদেশ 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিল তাদের অধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণের জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনবার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, সেই অধিকারগুলোকে হরণ করবার জন্য, চুরি করবার জন্য, ডাকাতি করবার জন্য, মানুষের স্বপ্নকে ভেঙে কানফার করে দেওয়ার জন্য এই হাসিনা সরকারের বিচার হবে জনতার আদালতে। বন্ধুগণ, এটার ক্ষমা হবে না। কারণ আমরা যুদ্ধ করেছিলাম 1971 সালে, আমরা দীর্ঘ লড়াই করেছি 1990 থেকে 1981 সাল থেকে 1990 পর্যন্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে 1990 সালে আমরা সেই গণতন্ত্রকে স্বৈরাচারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম বন্ধুগণ, তাই না? আপনারা লক্ষ্য করেছেন এই যে মঞ্চে একটা চেয়ার আছে খালি, সেই খালি চেয়ারে কার ছবি আছে? কার ছবি আছে? ম্যাডামের ছবি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি আছে। কেন? কারণ এই সেই মহিষী নারী, এই সেই মহিষী নারী যিনি একজন গৃহবধূ ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সার্বভৌমত্বের পতাকাকে তুলে নিয়েছিলেন বন্ধুগণ। যে পতাকা আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গিয়েছিলেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা আর গণতন্ত্রের পতাকা, সেই পতাকাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তুলে নিয়েছিলেন। 9 বছর আপনাদেরকে নিয়ে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন ছাত্র জনতাকে নিয়ে। 1990 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন, তাই না বন্ধুগণ? আরেকবার এই মাঠে আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই চেয়ারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসেছিলেন, তার পাশে ছিল আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলী। বন্ধুগণ, ইলিয়াস আলী সেই 2011 সালের দিকে, সেই ইলিয়াস আলী আরে ভাই সেই ইলিয়াস আলী এখন আমাদের মাঝে নেই। আমরা জানি না সে বেঁচে আছে না বেঁচে নেই। তার মেয়েটা বড় হয়েছে, তখন 6 বছর বয়স ছিল। সে প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে, এই বুঝি তার বাবা ফিরবে। ইলিয়াস আলী ফিরে আসে না। আমি সাবাসী দেই, বাবা দেই আমাদের এই রুনা ভাবিকে, যিনি অসম সারথী, ইলিয়াস আলী সহধর্মিনী, যিনি ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরেও দমে যাননি, হেরে যাননি, যিনি আজকে তার এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এই সংগ্রাম, এই লড়াই চালু রেখেছেন বন্ধুগণ, তাকে আমার সেলুট বন্ধুগণ। এইরকম 600 মানুষ, সেই সঙ্গে ড্রাইভার আনসার আলী, মিনার, জুনায়েদ আপনাদের সিলেট থেকে, তারাও নিখোঁজ হয়ে গেছে। লাকসামের হিরো এমপি নিখোঁজ হয়ে গেছে। আমাদের ঢাকার সুমন ইমন সব নিখোঁজ হয়ে গেছে বন্ধুগণ। তাদের মা, বাবা, স্ত্রী, পুত্র কেউ জানে না যে তারা কোথায়। ছোট্ট বাচ্চাটা যখন সে মায়ের পেটে ছিল, সেখানে বড় হয়েছে, বড় হয়ে সে বলে যে আমি আর বাবাকে দেখতে চাই। তার আঙ্গুল ধরে আমি স্কুলে যেতে চাই, তার আঙ্গুল ধরে আমি ঈদের মাঠে নামাজ পড়তে যেতে চাই। বন্ধুগণ, হাসিনা সরকার আমাদের সেই অধিকারগুলো কেড়ে নিয়েছে। শত সহস্র মানুষকে আজকে হত্যা করেছে নির্মম ভাবে। এই সেদিন পরশুদিন আগের দিন আপনাদের এই সিলেট শহরে
হয়েছে। আপনাদের এই এখানে আসার আগে হবিগঞ্জে লাখাইতে এখানে আসার আগ মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ পুলিশ হামলা চালিয়ে গুলি করে আহত করেছে আমাদের বৌসের সমস্ত লোকজনকে। বন্ধু কর সারা বাংলাদেশে অসংখ্য নেতা কর্মীকে তারা আজকে গুলি করছে, খুন করছে, হত্যা করছে, নির্যাতন করছে। আর আবার নতুন করে সেই খেলা শুরু করেছে। কোন খেলা? মামলা মামলা খেলা, গায়েবী মামলা। কোন কিছু ঘটনায় হঠাৎ বলে দিল যে ওখানে নাকি আপনার নাশকতা হয়েছে। সেই নাশকতার মামলার আসামি 114, 214, 400, 450, জানেই না কেউ কিছু হয়েছে কিনা। বন্ধুরা, এইভাবে 14টা বছর ধরে তারা এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। আমরা যাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, যারা শান্তির কথা, সত্যের কথা, ধর্মের কথা বলে মানুষকে শপথে নিয়ে যেতে চায়, তাদের নামে মিথ্যা মামলা করে তাদেরকে আজকে কারাগারে আটক করে রেখেছে। বন্ধুরা, শুধু তাই নয়, আবার হুমকি দেয় যে খেলাফতের মজলিসের মতো অবস্থা হবে, হেফাজতের মতো অবস্থা হবে। মনে আছে আপনাদের? হুমকি দিয়েছে প্রধানমন্ত্রী যে আমরা যদি কোথাও আন্দোলন করতে যাই তাহলে হেফাজতের মতো অবস্থা হবে। আমরা তো পরিষ্কার করে বলতে চাই, এইবার মানুষ জেগে উঠেছে। এইবার ওইসব হুমকি দুমকি দিয়ে কোনো লাভ হবে না। এই মানুষ এই যে ঘর থেকে বেরিয়ে এসেছে আর ঘরে ফিরবে না। বন্ধুগণ, আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া অধিকারকে আমরা ফিরিয়ে নেব, আমাদের ভোটের অধিকারকে আমরা ফিরিয়ে নেব। আমরা আমাদের সরকার আমরা তৈরি করতে চাই, জনগণ তৈরি করতে চাই। আমার ভোট আমি দেব, আমার ভোট যাকে খুশি, যাকে খুশি। খুব লম্বা লম্বা কথা বলে যে সংবিধান অনুযায়ী নাকি নির্বাচন হবে। আর কোন সংবিধান? যে সংবিধান তুমি 10 বার কাটাছেড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছো, বিচার বিভাগকে পকেটস্থ করে সেই আপনার পেটোয়া বিচারকদের দিয়ে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, তাই না? সেই সংবিধান আমরা মানি না। আমাদের খুব পরিষ্কার কথা যে যে বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের সন্নিবেশিত করেছিলেন যে নির্বাচন হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাই না? এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। যারা এর বিরোধিতা করবে তারা গণশত্রু হিসাবে স্বীকৃত হবে। বন্ধুগণ, তাদেরকে চিহ্নিত করা হবে গণশত্রু হিসাবে। এটাই আমাদের এখন এই মুহূর্তে সংকট উত্তরণের একমাত্র পথ। তাই আমরা দীর্ঘ বক্তব্য যেতে চাই না। বন্ধুগণ, যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লড়াইকে আরো শক্তিশালী, আরো বেগবান করতে হবে। এই সিলেট অঞ্চল শুধু নয়, সারা বাংলাদেশে এই যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছো, গ্রেফতার করছো এবং নির্যাতন করছো, তা বন্ধ করতে হবে। আর যদি একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, মানুষ তার উঠে দাঁড়াবে। বন্ধুগণ, দাঁড়াবে না? দাঁড়াবে বন্ধুগণ। আর যদি একটা হত্যা করা হয়, ভোলাতে আমাদের আব্দুল রহিম, ছাত্রনেতা নূরে আলম, নারায়ণগঞ্জের শান, মুন্সিগঞ্জের শান, যশোরে আলিম, তাদেরকে এই সরকারের পুলিশ এবং গুন্ডা হত্যা করেছে। বন্ধুগণ, তারা মনে করেছে যে আগের মতো হত্যা করলে, গুলি করলে, নির্যাতন করলে থেমে থাকবে, সবকিছু থেমে যাবে। থামিয়ে রাখতে পারে নাই। আরো সবাই উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে এবং একটার পর একটা বিভাগীয় সমাবেশ আরো বেশি করে সফল হচ্ছে। বন্ধুগণ, তাই না? আপনারা তো সেই সুনামগঞ্জে দূর থেকে সব সাইকেল, মোটরসাইকেল নিয়ে এসেছেন, তাই না? হবিগঞ্জ থেকে এসেছেন, তাই না? নৌকায় করে সেই সুনামগঞ্জের হাওড় দিয়ে, বাওড় দিয়ে, সুরমা নদী দিয়ে এসেছেন, তাই না?
পেরেছে আটকে আটকে আপনাদেরকে? পারবে না বন্ধুগণ। তাই বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান, যিনি আজকে নির্বাসিত অবস্থায় দূরে আছেন, তিনি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন, তিনি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, তিনি ডাক দিয়েছেন যে আসুন এবার আমরা সবাই উঠে দাঁড়াই, আমাদের দেশ ও মাতৃকাকে আমরা মুক্ত করি এই ভয়াবহ দানবের হাত থেকে। বন্ধুগণ, আমরা বারবার করে বলছি যে আমরা দেশে শান্তি চাই, আমরা বারবার করে বলছি আমরা কোনো অশান্তি চাই না। সেই কারণে আমরা পরিষ্কার করে বলছি যে দফা এক দাবি এক, এই সরকারের পদত্যাগ, তাই না? দফা এক দাবি এক, হাসিনার, জোরে বলেন, গলায় জোর আনতে হবে তো। দফা এক, হাসিনার, হাসিনার। আর ফায়সালা হবে কোথায়? কে ডাক দিয়েছেন? কে ডাক দিয়েছেন? ফায়সালা হবে কোন পথে? ফায়সালা হবে কোন পথে? বন্ধুগণ, আরেকটা ডাক দিয়েছেন তিনি, এই ডাকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন কি? টেক ব্যাক, টেক ব্যাক। কোন বাংলাদেশ? যে বাংলাদেশের স্বপ্ন আমি দেখেছিলাম 1971 সালে, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের লক্ষ লক্ষ শহীদ, যারা ভেবেছিল বাংলাদেশ একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। বন্ধুগণ, মুক্ত চিন্তার দেশ হবে, সবাই সবার কথা বলতে পারবে, তাই না? তাই বন্ধুগণ, আজকে সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য আমাদেরকে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ এই ফ্যাসিস্ট দানবীয় যে সরকার, যে আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, তাকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাই না বন্ধুগণ? তাই আমরা পরিষ্কার করে বলেছি, অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। কি করতে হবে? শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, তাই না? আর সংসদ বিলুপ্ত করতে হবে, এই সংসদ থাকবে না। আর একটা মধ্যবর্তী সময়ের জন্য নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে হবে। জারি জুরি থাকবে না, ওইখানে পুলিশ দিয়ে, আমলা দিয়ে আর গোয়েন্দা দিয়ে তুমি সবকিছু রাতের অন্ধকারে পাল্টাই দিবা, ইভিএম করবা, ওটা হবে না। জনগণ তার ভোট এবার দেখে নেবে, পাড়ায় গন্ডায় বুঝে নেবে। বন্ধুগণ, সেই ভোট হতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমরা অবশ্যই সাম্য, মানবিক মূল্যবোধ, মানবিক মর্যাদা এবং সামাজিক মূল্যবোধের একটা রাষ্ট্র তৈরি করব, নতুন রাষ্ট্র বিনির্মাণ করব, যেখানে সব মানুষের একটা অধিকার থাকবে, যেখানে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমরা একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করব, যেখানে সমস্ত মানুষ শিক্ষা পাওয়ার সুযোগ পাবে, ছেলেরা চাকরি পাবে, ছেলেদের চাকরির জন্য ব্যবস্থা করা হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে, মহিলাদের ক্ষমতায়ন করা হবে। বন্ধুগণ, আসুন সেই লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, তাকে মুক্ত করে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে, সেই মামলাগুলো তুলে নেওয়ার দাবিতে আমরা সবাই এক ঐক্যবদ্ধ হই। সকল বিরোধী দল ও বিভিন্ন দল, রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি, আসুন, এখন আর বসে থাকবার সময় নেই। আজকে সমস্ত রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন আমরা এক হয়ে ঠিক 1971 সালে যুদ্ধ করেছিলাম, সেইভাবে একটা লড়াইয়ের মধ্য দিয়ে, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ভয়াবহ দানবকে পরাজিত করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করব, জনগণের রাষ্ট্র নির্মাণ করবো, এই লোক থেকে যাই। আমারও সিলেটের বিপ্লবী মানুষকে, সিলেটের সাহসী মানুষকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।